দুই দর্শক, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি অধ্যাপক ইদ্রিস আলী। আপনাদের সামনে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আমরা এখন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশ এখন কোন দিকে যাত্রা? আমরা দেখতে পাচ্ছি এই দেশটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি স্বাধীন হয়েছিল। সেখানে অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে একটি ঐতিহাসিক বয়ান, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই যে বাংলাদেশ হয়েছিল, সেই বাংলাদেশের 4টি মূলনীতি ছিল যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই 4 মূলনীতির আলোকে দেশটা চলতে যেয়ে সেখানে প্রথম যে কথাটা ছিল দেশের মালিক হবে জনগণ। কিন্তু দেশের একটি ট্র্যাজেডি ঘটে যায় যে 1972 সালেই তদানীন্তন আওয়ামী লীগ এই 4 মূলনীতির আলোকে দেশটা চালাতে যেয়ে তার যুদ্ধকালীন সময় যে সকল রাজনৈতিক দলগত আদর্শগত দিক থেকে সাহায্য করেছিল বাঙালিদের জন্য আলাদা একটা দেশ করার জন্য, বিশেষ করে আওয়ামী লীগের সাথে তদানীন্তন সময়ে ছিল কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনাল আর্মি পার্টির 2 গ্রুপ, বাংলাদেশ কংগ্রেস, এই ধরনের বেশ কয়েকটি দল, তার সাথে ছাত্র, শ্রমিক, কৃষক সবাই তাদের স্ব অবস্থান থেকে পাকিস্তানি শাসক এবং তাদের দোসরদের নানান বৈষম্যমূলক আচরণের কারণে তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তারা এই বাংলাদেশকে স্বাধীন করা দরকার এই সিদ্ধান্ত নেয়। 1970-এর নির্বাচনে বাঙালিদের পক্ষে জনগণ রায় দিলেও তখন বাঙালিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাকিস্তানি আমলা এবং পাকিস্তানি শাসকরা দেয়নি। তখন মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সেই তার একটি সংক্ষিপ্ত বয়ান হলো এমন যে 1971 সালের 2রা মার্চ তদানীন্তন ডাকসুর ভিপি জনাব আসম রব, যিনি পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হয়েছিলেন, তিনি পতাকা উত্তোলন করেছিলেন। 3রা মার্চ তদানীন্তন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ একটি স্বাধীনতার ইস্তিহার পাঠ করে, যে ইস্তিহারের মধ্যেই পরিষ্কার ঘোষণা ছিল আগামী দিন দেশটা স্বাধীন হলে সে দেশটা কেমন দেশ হবে, সে দেশে কি ধনী গরিবের বৈষম্য আস্তে আস্তে কমবে, ধনী আরও ধনী, গরিব আরও গরিব হবে, পরিষ্কার তার মধ্যে লেখা ছিল। সেই লেখার বয়ান যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা সবাই মনে করেছিল সত্যি তো এই স্বাধীনতার ইস্তিহারের আলোকে যদি দেশটা স্বাধীন হয় তাহলে আমরা সবাই একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ দেশের নাগরিক হতে পারব। এবং 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে যখন ভাষণ দেয়, সেই ভাষণে জাতি উজ্জীবিত হয়েছে। তারপরে 23 তারিখে আবার পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উড়িয়ে ফেলা হয়, বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এইভাবে দেশের যে তখনকার তরুণ ছাত্র সমাজ এই দাবিতেই পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং 9 মাস যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়। কিন্তু দেখা যায় স্বাধীনতার পরে তদানীন্তন আওয়ামী লীগ একাই অন্য দলকে আর গুরুত্ব না দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে এবং রাষ্ট্র চালানোর নীতি কৌশল নিয়ে আওয়ামী লীগের সাথে শোষণ বৈষম্যের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি হিসাবে তখন 1972 সালের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে একটি দল তৈরি করে এবং সেই দলের সাথে আওয়ামী লীগের মতবাদিক বিতর্কে প্রধান বিরোধী দল হয় জাসদ। সেই দল আওয়ামী লীগের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যেয়ে নিষিদ্ধ হয়ে যায়। 1974 সালের 17ই মার্চ তদানীন্তন সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন দমন করে তদানীন্তন সরকার, আওয়ামী লীগ এর পুলিশ বাহিনী এবং কমপক্ষে মিছিল থেকে অগণিত মানুষ হত্যা হয় এবং আহত হয়। তারপরে নিষিদ্ধ করে দিলে তদানীন্তন জাসদও তারা নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হয়ে যাওয়ায় সশস্ত্র লড়াইয়ের নামে গণবাহিনী গড়ে তোলে। আওয়ামী লীগের সাথে জাসদের একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় এবং পরে আওয়ামী লীগ নিজের দল
বিলুপ্ত করে অনেকগুলো দল নিয়ে তারা বাকশাল করে। সেই বাকশাল করার পরেও দেখা যায় দেশের ইতিহাসের প্রেক্ষাপট আপনার সবাই জানেন, ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে খুন হয়ে গেলে দেশটি আবার নতুন করে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চলে যায় এবং ৭৫ টু ৯০ পর্যন্ত সেনা শাসন চললে তখন গণতন্ত্র উদ্ধারের জন্যে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক শক্তি জাসদ সহ তারা আবার পুনর্গঠিত হতে থাকে এবং ৯০ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি সংসদীয় সিস্টেম চালু হয়। সেই সিস্টেমে একবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, একবার বিএনপি ক্ষমতা আসে। এইভাবে চলছিল, কিন্তু দুর্নীতি কম ছিল না। এইভাবে চলতে চলতে ২০০৮ সালে অনেকগুলো দল একসাথে করে একটি ১৪ দলীয় জোট করে এবং পরে মহাজোটে ভোট করে আওয়ামী লীগ। সেই ভোটে বিপুল ভোটের ব্যবধানে পাশ করে তারা দেশ পরিচালনা করার সমাধা করেছিল। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে তারা অভিযান চালাবে, কিন্তু ইতিহাসের নির্মম পরিণতি, তারা লুটপাট দুর্নীতির বিরুদ্ধে অভিযান না চালিয়ে তাদের নেতাকর্মীরা নানান দুর্নীতিতে জড়িয়ে যায় এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তদানীন্তন বিএনপি এবং জামাত ইসলামের উপরে অত্যাচার স্টিম রোলার চালায় এবং সেখান থেকে তারা প্রতিবাদের যে ভাষা তারাও খুঁজে পাচ্ছিল না। এভাবেই তারা নির্বাচন ১৪ সালে যে নির্বাচন আওয়ামী লীগ অত্যন্ত বিতর্কিতভাবে নির্বাচন করে এবং সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকার অধীনে ভোট করলে সেই ভোট বিরোধী দল অংশগ্রহণ করে না। ১৮ সালে অনেকের পরামর্শে, বিদেশিদের পরামর্শে, দেশের কিছু রাজনৈতিক যোদ্ধাদের পরামর্শে সবাই অংশগ্রহণ করলেও সেই ভোটটিও রাত্রে অনেকে কেটে রাখে বলে অভিযোগ আছে এবং সেই ভোটটা একটি রাতে দিনের ভোট রাতে হয়েছে এই অভিযোগে বিরোধী গ্রুপ মাঠে কথা বলতে থাকে এবং ১৮ সালের পরে ২৪ সালে যে ভোট হয় সেই ভোট আর মোটেই অন্য দল তার সাথে থাকে না এবং একদলীয় ভোট করে। মানুষের একটি দাবি হয় যে নির্ভয় নির্বিঘ্নে যেন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশে একটি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি। এই দাবিতে জনগণ ঐক্যবদ্ধ হলেও তদানীন্তন আওয়ামী লীগ সরকার জনগণের এই কথায় কর্ণপাত না করে তারা নিজের দলের লোকের স্বতন্ত্র দাঁড় করিয়ে দলীয় মার্কা দাঁড়িয়ে আমি দাবি ভোট করে অত্যন্ত বিতর্কিত হয়ে যায় এবং খুব কম সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যায়। তারপরে সমাজের অভ্যন্তরে লুটপাট দুর্নীতি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে করার নানান অনুষঙ্গ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যখন প্রতিবাদ করে তার উপরে পুলিশি নির্যাতন, বিভিন্ন আইন শৃঙ্খলা নির্যাতন, গুম খুন করে এবং তাতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে এবং কোটা সংস্কার আন্দোলন করতে যে কোটা না মেধা একথা বলে যখন ছাত্ররা বিজয় লাভ করলে ৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি এইভাবে আগে যে বয়ানগুলো দিলাম সে অনুযায়ী তারা দেশ চালাতে যখন দেখলো তারা টিকতে পারছে না, তারা চলে গেল এখান থেকে পার্শ্ববর্তী ভারতে এবং বর্তমানে দেশের একটি আওয়ামী লীগের নেতৃত্ব টোটালটাই একটা জনশূন্য হয়ে গেল এবং তারা পালিয়ে গেল। এখানে একটা বয়ান আছে যে তারা সবাই পালিয়েছে। এটা ইতিহাসের নির্মম একটি ট্র্যাজেডি। এখন নতুন করে দাবি উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধের। আমরা মনে করি ১৯৭১ সালে যুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্পর্কের বিনিময়ে যে দেশ তৈরি হয়েছিল সেই দেশ ৩০ লক্ষ লোকের রক্ত নিতে যারা সহায়তা করেছিল, পাকিস্তানিদের দোসররা ছিল আল বদর, আল শামস, রাজাকার, তাদের দল জামাত ইসলাম, মুসলিম লীগ, এদের নিষিদ্ধের দাবিটা ছিল। সেই দাবিটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল ৭২ সালে, কিন্তু পরে আবার বহুদলীয় গণতন্ত্রের নামে তারা সামনে চলে আসে এবং জিয়াউর রহমানের আমলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা রাজনীতি করার সুযোগ পায় এবং তারা আবার ২০২৪ সালে এসে শেষের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। কিন্তু তাতে ফল কী হয়? দল নিষিদ্ধ করলে যে দেশের রাজনীতি বন্ধ হয় তা না। আমরা মনে করি দেশের একটি নতুন পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যারা দলের নামে ব্যবহার করে ক্ষমতায় থেকে লুটপাট দুর্নীতি করেছে তাদের তালিকা করে, তাদের দুর্নীতির তালিকা করে, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্র কোষাগারে দেওয়া হোক এবং যারা জুলাইয়ে গুম খুনের সাথে যুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে প্রচলিত আইনের আওতায় তা বিচার করা হোক। কিন্তু নিষিদ্ধ সমাধান নয়, বরং এই সরকারের দায়িত্ব যে আগের যারা গুম খুনের সাথে যুক্ত তাদের বিচার করা এবং লুটপাট যেসব দুর্নীতি করেছে তাদের সম্পদগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগার দিয়ে একটি মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করা যে দুর্নীতি যেই করুক তিনি ছাড় পাবেন না।
সেই দিকে না যেয়ে যদি এখন একদিকে এই সরকারের উপর ভর করে নতুন একটা দল হয়েছে, সেই দলের নামে অনেক অভিযোগ, তারা ইদানিং দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলে এবং তারা বিলাসবহুল জীবনযাপন করে এবং তারা চায় বর্তমান সরকার যাতে নির্বাচনের দিকে না যেয়ে তারা দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক। এই যে একটি মতলববাদী ধারণা, এই যে আরেকটা নতুন বয়ানে ফ্যাসিবাদী চরিত্রে ধারণ করা এবং তারা এই যে একটি নিষিদ্ধ নাটক মঞ্চস্থ করেছে, তাতে দেখা যাচ্ছে ৭১-এর রাজনৈতিকভাবে শত্রু তারা তাদের সাথে যোগ দিয়েছে। বর্তমান সরকারের মদতে যে দল তৈরি হয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্রজনতা অভ্যুত্থানের নামেও তারাও ছিল, কিন্তু মনে রাখতে হবে শুধু তারা একাই ছিল না, সেখানে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ছিল এবং গণতান্ত্রিক শক্তি ছিল। ফ্যাসিস্টের বিরুদ্ধে একমাত্র নাম হলো গণতান্ত্রিক শক্তি। সেই গণতান্ত্রিক শক্তির মূল কাজটা হবে যারা ফ্যাসিস্ট ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসার জন্য আন্দোলন এবং তার সাথে আগামী দিন যাতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে সেই দাবিতে কথা বলা। কিন্তু সেদিকে না যেয়ে তারা এখন একটি নতুন এজেন্ডা নিয়েছে যে দেশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাতে দেশ ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, একটি ধর্মনিরপেক্ষ উদারগণের রাষ্ট্র তৈরি করা এবং শোষণ বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র তৈরি করার যে যাত্রা, সেদিকে না যেয়ে দেখা যাচ্ছে তারা উগ্র মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে তারা উগ্র মৌলবাদের সাথে আঘাত করে বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বকেই তারা বিতর্কিত করতে চাচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র। তাই বর্তমানে আমরা মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং গণতান্ত্রিক শক্তি, ২৪-এর অভ্যুত্থান, শোষণ বৈষম্য বিরোধী অভ্যুত্থান এর পক্ষের যে শক্তি, তাদের একটি ঐক্যের ভিত্তিতে আমাদের সামনে যেতে হবে এবং আমাদের দাবি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কারের কার্যক্রম শেষ করে একটি নির্বাচনের ডেট ঘোষণা করবেন এবং সব দলের জন্যে একটি নিরাপদ পরিবেশ থাকবে যেখানে তারা দলগতভাবে সবাই দেশের ভোটারদের সম্মান দিয়ে ভোট চাইতে পারে এবং জনগণ যাকে ভোট দেবে সে যেন নির্বাচিত দেশ সেবার কাজে যেতে পারে। দুর্নীতিবাজরা যেন ভোটে অংশগ্রহণ করতে না পারে, গুম খুনির সাথে যারা যুক্ত তারা যেন ভোটে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু মানে জনগণের যেমন স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার আছে এবং জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে। এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার কোনো একটি বিশেষ দলের সুবিধা দেওয়ার জন্য নয়, সব দলের জন্য সমান সুযোগ দিয়ে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচন করবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে। সেই বাংলাদেশে যেন আমরা কোনো কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন আর না দেখি এবং গরিব মানুষ, মেহনতি মানুষের পক্ষে রাষ্ট্র হয় এবং বিভিন্ন তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা যেন তারা করতে পারে এবং দেশের লুটপাট করার পথ রুদ্ধ হয়ে যায় এবং আগামী দিন তরুণ প্রজন্ম যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকেই ভালোবেসে নতুন বাংলাদেশ তৈরি করার কাজে তারা মনোযোগ দিতে পারে। সেই ধরনের একটি পরিবেশ তৈরি করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। বিনয়ের সাথে আমরা বাংলাদেশ জাসদের পক্ষ থেকে বলবো, কোনো উচ্ছৃঙ্খলতা নয়, কোনো মব ভায়োলেন্স নয়, কোনো বাড়িঘর ভাঙচুর নয়, ডাকাতি নয়, চুরি নয়, অপরাধ যেই করবে আইনের আওতায় আসুক এবং দেশ যেন একটি নিরাপদ, সবার জন্য মর্যাদাকর রাষ্ট্র হয়। এই রাষ্ট্রটা যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি নিরাপদ ঐক্যের ঠিকানা হয় এবং সেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে একটি শোষণ বৈষম্য বিরোধী অভ্যুত্থানের মূল স্পিড হিসেবে জেলায় জেলায় শিল্প কলকারখানার জন্য গড়ে ওঠে, শিক্ষা অবৈতনিক হয়, স্বাস্থ্যসেবা গরিব মানুষের জন্য হয় এবং প্রত্যেকটি স্কুল কলেজে যেন ছাত্রদের সরাসরি ভোটে ছাত্র সংসদ চালু হয় এবং ছাত্র সংসদের মধ্য দিয়ে যেন শিক্ষিত এবং উদার গণতান্ত্রিক নেতৃত্ব সমাজে তৈরি হয়, যে নেতৃত্ব থাকবে না দুর্নীতির পক্ষে, যে নেতৃত্ব থাকবে না সামরিক শাসনের পক্ষে, যে নেতৃত্ব থাকবে না উগ্র মৌলবাদী শক্তির পক্ষে, সেই সে যেন গণতান্ত্রিক পক্ষের হয় এবং তার কাছে তার নিজের ভাই বোন যেমন নিরাপদ, দেশের মানুষ যেমন নিরাপদ, এমন একটি নেতৃত্ব সমাজে বিকাশমান থাক এবং আগামী দিনের বাংলাদেশেও একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বাংলাদেশ, ২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষের বাংলাদেশ। কোনো দল নিষিদ্ধ নয়, বরং সব দলকে নিয়ে নির্বাচনটা হয় এবং নির্বাচন বিলম্বিত না হয় এবং দলের মধ্যে যারা অপরাধ করেছে তারা আইনে আওতায় আসবে, কিন্তু দল নিষিদ্ধ করে সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। আমার কথা যারা নিরূপণ শুনলেন তাদেরকে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে
আর এক প্রস্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।